নমস্কার। সঙ্গীত অ্যান্ড স্বাস্থ্য উইথ কল্যাণ রাজ এই চ্যানেলে আমরা আবার চলে এসেছি নতুন এক বিষয় নিয়ে আলোচনা করতে, এবং আবারও আমরা আমাদের সাথে পেয়েছি ডক্টর দিবাকর বসু মহাশয়কে। এবং আজকে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, গতদিন আমরা লোয়ার ব্যাক পেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে লোয়ার ব্যাক পেনের তো অনেকগুলো ধরন রয়েছে। আজকে লোয়ার ব্যাক পেনের মধ্যেই সায়াটিক নার্ভের বিভিন্ন সমস্যা নিয়ে, সায়াটিক পেইন, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করে নেব। চলে যাচ্ছি ডাক্তারবাবুর কাছে সরাসরি। লোয়ার ব্যাক পেনে যে সায়াটিক নার্ভ এবং তার যে ব্যথা, সেটা কোথায় অনুভূত হয় এবং কিভাবে একজন পেশেন্ট সেটাকে প্রথমে হচ্ছে ডিটেকশন, দেন ডায়াগনোসিস করতে পারেন। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের আলোচ্য শুনেছেন, কল্যাণ একটু আগে বলছিল সায়াটিকার ব্যথা, অর্থাৎ আমাদের পায়ের পিছনে একটা চওড়া নার্ভ থাকে, সেই নার্ভটার প্রচণ্ড ব্যথা হয়। এবং সেই ব্যথাটা হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এই গ্লুটিয়াস থেকে হয়, কারো বাঁ দিকে, কারো ডান দিকে, বা দুদিকেই হতে পারে। তো আমরা এই ছবিটা দেখাতে চেষ্টা করব। এই ছবিটাতে যেখানে দেখতে পাচ্ছি আমরা যে এই যে ভার্টিব্রাগুলো রয়েছে, লোয়ার 5টা লাম্বার ভার্টিব্রা, এই লাম্বার ভার্টিব্রা 3 বা 4 থেকে উৎপন্ন হয় মূলত আমাদের সায়াটিক নার্ভ। এই নার্ভটা আমার সারা পায়ের নিউট্রিশন লেনাদেনা করে। এবার দেখা যায় যে কথা নেই বার্তা নেই, রাতে হঠাৎ পায়ে টান ধরে গেছে ভীষণভাবে। কেউ কেউ বলে থাকেন শিরার উপরে শিরা উঠে গেছে। শিরা তো ওঠে না, সায়াটিক নার্ভটা পিঞ্চড হয়ে যায়। পিঞ্চড হয়ে যাওয়ার জন্য প্রচণ্ড ব্যথা হয়, এবং সে যে কি দুর্বিষহ যন্ত্রণা, একজন প্রফেশনাল ডাক্তার ছাড়া ওখান থেকে বেরিয়ে আসা সত্যিই খুব মুশকিল হয়ে পড়ে। তো এছাড়াও রাতে তো ক্লোনিক টনিক হলো, একটা জায়গা গেল, কিন্তু আরেকটা জায়গা হয়, সেটা হচ্ছে সারাদিন ধরে ওখানে ব্যথা, আপনি পড়াচ্ছেন। কারণটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের কিছু ডিফর্মিটি দেখা যায়। যে ভার্টিব্রার মধ্যে ডিফর্মিটিগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে স্পাইনাল স্টেনোসিস, অর্থাৎ দুটো ডিশের মাঝখানে একটা গ্যাপ থাকে, তার নির্দিষ্ট পরিমাণে গ্যাপ থাকে, সেই গ্যাপটা কমে এসেছে। আর স্টেনোসিসের একটা মানে হচ্ছে যে এই যে ভেতরকার ইন্টারনাল গ্যাপ, এই যে ভার্টিব্রাগুলো, এর মাঝখান থেকে আমাদের স্পাইনাল কর্ডটা পুরো ব্রেন থেকে একদম কক্সিস অবধি বেরিয়ে এসেছে। এটা এত সূক্ষ্ম, যদি এটা গ্যাপ কমে যায় তখন আঘাত পাবে, আঘাত পেয়ে প্রচণ্ড ব্যথা হবে। আর কি হয় এখানে, ডিসহার্নিয়েশন মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো গ্যাপের মাঝখানে একটা কুশন থাকে, সেই কুশনের মধ্যে একটা জেলি ভরা থাকে। আমাদের হাঁটুতে যেমন থাকে ঠিক তেমনি এর মধ্যেও একটা ওই কুশনের মধ্যে জেলি থাকে। সেই জেলিটা কখনো কখনো কামস আউট ফ্রম দ্য ইনার সাইড, এখান থেকে বেরিয়ে এসে সেটা দুর্বিষহ যন্ত্রণা হয়। আর একটা দেখা গেছে যে হাইপারট্রফি অফ লিগামেন্টাম ফ্ল্যাভাম, অর্থাৎ এই যে এই জায়গাগুলো যথেষ্ট মানে লিগামেন্টটাতে, এই যে এটাকে ধরে রেখেছে, এই ভার্টিব্রাগুলোকে ধরে রেখেছে লিগামেন্ট দিয়ে। সেই লিগামেন্ট যে আমাদের হাঁটুকে যে 3টে হাড়ের সঙ্গে বেঁধে রেখেছে, অনেক আছে, পুরো সারা শরীরেই আছে। আমি আর একটা উদাহরণ দিয়ে বলে আমি মূল বিষয় ফিরবো। আমাদের লিভারটা এখানে রয়েছে, হার্টটা এখানে রয়েছে, স্টমাকটা এখানে রয়েছে। এদেরকে বেঁধে রেখেছে কি, আমাদের শরীরের সঙ্গে বেঁধে রেখেছে কিন্তু ওই লিগামেন্ট। সেই লিগামেন্টগুলো সরু সরু দড়ি ছিল, সে নির্দিষ্ট জায়গা থেকে বেরিয়ে গিয়ে সে মোটা হয়ে গেল এবং তার ওয়ার্কিং ক্যাপাসিটি কমে গেল, একটা ব্যথা হবে। আবার একটা হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস, কথাটা আপনারা যদি কখনো কোমরের এক্সরে করেন দেখতে পাবেন কথাটা। তো স্পন্ডাইলোলিস্থেসিস যখন হবে তখন এটা আমরা সাধারণ নামে আমরা যেটা জানি সেটা হচ্ছে স্লিপ ডিস্ক। এই স্লিপ ডিস্ক মানে হচ্ছে যে ডিস্ক ছিল একটা অ্যালাইনমেন্টে ছিল, একটা সরল রেখায় ছিল, সেটা কোনো কারণে একটা বেরিয়ে চলে এসেছে। আরেকটা খুব কমন দেখা যায় সেটা হচ্ছে লাম্বার রেডিকুলোপ্যাথি, অর্থাৎ কম্প্রেস অফ স্পাইনাল কর্ড। এখান থেকে যাচ্ছে সারা শরীরের সমস্ত নার্ভগুলোকেও মেনটেন করছে।
আমি কখন হাঁটবো, কোথায় সরবো বা দৌড়বো, সেটা কিন্তু নির্ভর করে এই যে ইলেকট্রিক্যাল ইম্পালস দেয়, সেটা কিন্তু আমাদের স্পাইনাল কর্ড। তো সেই স্পাইনাল কর্ডটা যদি আমাদের কম্প্রেস হয়ে যায়, আমাদের এই ব্যথা হবে, লো ব্যাক পেইন তো হবেই, সায়াটিকা হতে পারে। রয়েছে বালজিং ডিস্ক। দেখবেন অনেক সময় বালজিং ডিস্ক মানে এই যে জায়গাটা, বালজিং ডিস্কের এই যে জায়গাটা, এই ডিস্কটা একটা জায়গা ছিল, এখানে ছিল, এইটা হঠাৎ করে কিছুটা মোটা হয়ে গেল, মোটা হয়ে কিছুটা বেরিয়ে আসলো, বালজিং ডিস্ক। প্রচণ্ড ব্যথা হবে সেক্ষেত্রে। তো এখান থেকে কিভাবে বেরোবো তার আগে, হ্যাঁ বল। এইখান থেকে মানে আমরা তো সমস্যাগুলো বুঝতে পারলাম, তাহলে একজন রোগী প্রথম কি করে সেটা বুঝতে পারবেন যে তার ঠিক কোন সমস্যাটা হচ্ছে, বা এটার সিমটমগুলো কি আর কি, কোথায় কোন পোর্শনে ব্যথাটা হবে বা কিভাবে সেটা শুরু হবে? দেখুন, ব্যথাটা দুটো জায়গায় হতে পারে। একটা হচ্ছে আমার পিছনের কোমরের ব্যথা হচ্ছে, বা কারো কারো হয়ও না, পিছনে কোমরের ব্যথা কারো কারো হয় না, তখন সায়াটিক নার্ভের সমস্যা নিয়ে তিনি আসেন। কিন্তু আমরা জানি যে সায়াটিক নার্ভের সমস্যা যখন এসেছে, কোমরে দেয়ার মাস্ট বি সামথিং রং, মানে কিছু একটা সমস্যা ওখানে আছেই, নাও থাকতে পারে। এই না থাকার কারণে প্রচুর মানুষ ভোগেন। গড়ে বলি, আমাদের পিরিফর্মিস নামে একটা মাসল থাকে, এইখানে ডিপ মাসল, এই বাটক রয়েছে দেখছেন, এই বাটকের পিছনে ভেতরে একটা মাসল থাকে, তাকে বলে পিরিফর্মিস মাসল, পিরিফর্মিস সিনড্রোম বলা হয়ে থাকে। এটার জন্যে যেহেতু সায়াটিক নচের মধ্য দিয়ে বেরিয়ে এসছে, ও একদম ভেতরকার, মানে আমাদের পেলভিস থেকে নিয়ে গিয়ে আমাদের এই এখানে যে ফিমার বোনটা আছে, সেই ফিমার বোনের গ্রেটার ট্রকেনটাতে গিয়ে শেষ হয়েছে। এটা কিন্তু অধিকাংশ সায়াটিকার জন্য দায়ী। সায়াটিকা মানে সায়াটিক নার্ভের ইনফ্লামেশন, বা ইনফ্লামেশন বলুন, ব্যথা বলুন, ওটাই হয়। তো এইটার জন্য বেশ কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজটা নিয়ে আমরা পরে ডিসকাস করছি কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারি। আচ্ছা, এতক্ষণ আমরা শুনলাম যে বিভিন্ন যে ডিফর্মিটিগুলো হয় সেগুলো সম্পর্কে, এবং তাদের সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। কিন্তু এবার জানতে চাইবো যে এগুলো হওয়ার কারণটা কি, মানে কি কি কারণে এগুলো ডিফর্ম হতে পারে আর কি, মানে আর কত বয়সের পর হতে পারে আর কি, সেই সম্বন্ধে জানতে। দেখো, বয়সটা না আজকাল আর কোনো ফ্যাক্টর নয়। আগে বলা হতো সুগার হয় 40-এর পরে, প্রেশার টেশার বাড়ে 40-50-এর পরে, হাঁটু ব্যথা হয় ওই 50-এর পরে। কিন্তু কথাগুলো যেন এখন সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না, এখন ব্যাকডেটেড হয়ে গেছে কথাগুলো। তার মানে যে কোনো বয়সেই যা খুশি সম্ভব। 25 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যেতে দেখেছি, 30 বছর বয়স হয়নি তার একটা হাই প্রেশার। তেমনি এগুলো হয় একটা ডিজেনারেটিভ ডিজিজ, আমরা বলতে পারি। ডিজেনারেটিভ ডিজিজ মানে একটা ডিসব্যালেন্স আসতে থাকে, অর্থাৎ কোনো কারণ নেই, আমি আমার পেশিগুলোকে যথেষ্ট খাটাচ্ছি না, আমি সারাদিন চেয়ারে বসে আছি, আরাম কেদারা বসে আমি কাজ করছি। তাহলে এবার কাজ করতে গেলে আমার কিছু অংশের কাজকর্ম হচ্ছে, হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আর কিছু পেশি কিন্তু ইনঅ্যাক্টিভ থেকে যাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর। তো এইবার এদের মধ্যে একটা কম্বিনেশন, একটা গ্যাপ হয়ে গেল, এদের মধ্যে একটা সুরের ছন্দের পতন ঘটে গেল। তখন কি হয়, যে ওভার অ্যাক্টিভ, আদতে দেখা যাচ্ছে ওভার অ্যাক্টিভ, সেটা গিয়ে কিন্তু ওই ক্ষয়ে 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 যাচ্ছে। ওই ডিশগুলো কি হয়, হাঁটুতে যেমন হয়, এইখানেও ডিশগুলো টিয়ার অ্যান্ড ওয়্যার হয়ে যাচ্ছে, অর্থাৎ ঘষে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। ওভার অ্যাক্টিভটা কি বলবো? একটা মানুষ হাঁটাচলা করলে বা দৈনন্দিন যে কাজকর্ম তা করলে সেটা কি ওভার অ্যাক্ট বলা যেতে পারে? আমি বলছি ওভার অ্যাক্টিভ মানে আমি খুব দৌড়চ্ছি, রেগুলার দৌড়চ্ছি, কোনো এক্সারসাইজ করি না। দৌড়তে দৌড়তে কি হবে, আমার সামনের কোয়াড্রিসেপ মাসলটা বেশি কাজ করে, তো কোয়াড্রিসেপ মাসলগুলো ওভার অ্যাক্টিভ হয়ে গেল। আর এটা ওভার অ্যাক্টিভ হলো মানে আমার পিছনের যে হ্যামস্ট্রিং, কাপ মাসল, গ্লুটিয়াস, সেগুলো আন্ডার অ্যাক্টিভ হয়ে গেল। এই সুরের ছন্দ
হারিয়ে যাওয়ার ফলে অন্য জায়গায় একটা মানে ডিফর্মিটি, ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, তাই তো? একই হচ্ছে কিন্তু সামনেরটা হচ্ছে, হ্যাঁ। কিন্তু এটা ওভার অ্যাক্টিভ। আবার যিনি দৌড়চ্ছেন 5 কিলোমিটার, যিনি দৌড়ন, তিনি আবার জিমে গিয়ে রেগুলার ডাক্তারের তত্ত্বাবধানে, তার ট্রেনারের তত্ত্বাবধানে পুরো মাসেলগুলোকে তৈরি করে ফেলছেন, তার কিন্তু ওভার অ্যাক্টিভিটি দেখা যাবে না। আমরা শুনে ফেলেছি যে MS ধোনি কিছুদিন আগে একটা হাঁটু ব্যথায় ভুগছিলেন। কেন হচ্ছিল? কারণ তো এই ব্যালেন্সের গন্ডগোলটাই ছিল। তিনি যথেষ্ট বেশি পরিশ্রম করেছেন, কিছু মাসেলকে পরিশ্রম করিয়েছেন, আর কিছু মাসেলকে সেভাবে পরিশ্রম করার সাহায্য রেখে, কারণ ওটা ঘটে গেছে। তো এখানেও দিনের পর দিন আমি সামনে খাচ্ছি, দৌড়চ্ছি, হাঁটছি, ট্রেন ধরছি, বাসে চড়ছি, কিছু মাসেল ইনভলভ হচ্ছে, কিন্তু কিছু মাসেল আন্ডার অ্যাক্টিভ থেকে যাচ্ছে। তো এটা বছরের পর বছর আমি দিনের মধ্যে 5 ঘন্টা 6 ঘন্টা কম্পিউটারে কাজ করছি, আমার ওই মাসেলগুলো রয়েছে, এই মাসেলগুলো রেস্টে রয়েছে। তখন কি হয়, একটা বৈষম্য দেখা দিল, সেখান থেকে কিন্তু এই ডিজেনারেশনগুলো চলতে শুরু করলো। এই ডিজেনারেশন কোথাও হয়ে গেল, কোথাও ডিশটা থেকে ওই যে জেলিগুলো আছে, জেলিগুলো বেরিয়ে গেল, আচ্ছা, কোথাও ডিশটাই বেরিয়ে এলো, কোথাও ডিশটা দেখা যাচ্ছে একটা এটা ডিজেনারেটিভ ডিজিজ বলেছি, হাড়ের গ্রোথটা হয়ে একটু ফাঁপা হয়ে গেল, ব্যথা হচ্ছে। তো আমাদের দৈনন্দিন কাজকর্মই হচ্ছে এজন্য দায়ী। এখন রোগ তো হয়েছে, এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, রোগটা হয়েছে, কিন্তু রোগটা যদি না হয়, মানে একটা মানুষ কি আগে থেকে প্রিকশন নিতে পারে না? মানে একটা বয়সের পর, বা বয়সের পর নয়, এখন তো বয়সের কোনো বিষয় নেই, মানে মানে প্রতিদিন কি কি মানে চেঞ্জেস আনতে হবে বা কি করতে হবে আর কি? দেখো, একটা কথা বলি, প্রিকশন যদি নিতে বলি, আগে থেকে প্রিকশন নিন, অধিকাংশ মানুষ নেবেন না। আমরা এটা তো সমাজ সচেতনতার জন্য করতে চেষ্টা করেছি। তো আমার কাছে যে সমস্ত রোগীরা আসেন, তারা তাদের ডিফর্মিটি নিয়েই আসেন। তাদের সারাবার জন্য আমি বলে দিই যে তোমার জন্য এই এক্সারসাইজটা ঠিক, তুমি কখনো শুধুমাত্র ফিজিওথেরাপিস্টের কাছে যাবে না, একজন ডাক্তারের কাছে যাবে, ডাক্তার বলে দেবেন তোমার এই সমস্যাটা হয়েছে, এই সমস্যার থেকে তোমাকে এই এই কাজগুলো করে যেতে হবে, এই এক্সারসাইজ করতে হবে, এই ওষুধটুকু খেতে হবে, এবং এই এই এক্সারসাইজগুলো তোমার পক্ষে নিষিদ্ধ, এই ওষুধগুলো তুমি বেশি খাবে না, মেপে খাবে, খাবার দরকার হবে না। বা সেই ডাক্তারবাবু তোমাকে একটা ওই পেইন কিলার, একটা লাম্বার বেল্ট দিয়েই ছেড়ে দেবেন না। তিনি বলবেন এইগুলো হয়েছে, এই এই অসুবিধা হয়েছে, এই অসুবিধার থেকে বেরোতে গেলে কি কি করা দরকার তিনি বলে দিলেন। ফিজিওথেরাপিস্ট বা ফার্মাসিস্ট সেই অনুযায়ী ওষুধ দেবেন, এক্সারসাইজ দেবেন, এবং তিনি খুব দ্রুত, এই সমস্ত কেসগুলো খুব বেশি হলে 1-1.5 মাসের মধ্যেই ঠিক হয়ে যায়, খুব বেশি যদি 3 মাসের মধ্যে সবগুলোই আবার ফিরে আসা সম্ভব। আবার যদি কেউ দীর্ঘদিন ধরে পুষে রাখে, তার টিস্যু চেঞ্জ হয়ে গেছে, তখন সার্জারি ছাড়া গতি থাকে না। তো সার্জারি করেও ভালো থাকবেন কিনা, সাকসেস সবসময় হবে কিনা, আবার নতুন জীবনে ফিরে আসবে কিনা, সে গ্যারেন্টিটা আমি বা কোনো সার্জন দিতে পারছেন কি? তা সত্ত্বেও বলি, প্রিকশন নিতে চাইলে আপনাকে ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে, ফিজিওথেরাপিস্টের সঙ্গে কথা বলতে হবে, ফিজিক্যাল ট্রেনার যিনি আছেন তার সঙ্গে কথা বলতে হবে। না না, আমি বলছি প্রিকশন, ধরুন একটা 30 বা 35 বছরের একজন ছেলে বা মেয়ে, বা 40 বছর ধরলাম, সে তো তার কিছুই হয়নি, তা সে শুরুতে তো ডাক্তারের কাছে যাবে না, তার কি প্রিকশন হতে পারে? ঠিক এক্ষেত্রে হচ্ছে কোনো একটা বিশেষ এক্সারসাইজ দিনের পর দিন, বছরের পর বছর করবেন না, কারণ তাতে কোনোটা হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আপনি জানতেও পারছেন না, কারণ আপনি তো ট্রেনার নন, আর কোনো কোনো মাসেলস আন্ডার অ্যাক্টিভ হচ্ছে। সেজন্য এই আন্ডার অ্যাক্টিভ হওয়ার জন্য কিন্তু আপনার অনেকগুলো রোগ আস্তে আস্তে আসছে। আপনার সঠিক খাওয়া দাওয়া, পুষ্টিকর খাওয়া দাওয়া, রেগুলার এক্সারসাইজ একটা নিয়ম মেনে করতে হবে, তাহলেই আপনি ভালো থাকতে পারেন। বুঝতে পারছি? আমার সব ব্যায়াম সবার জন্য নয়। না, সবার জন্য নয়। আমার চেস্ট পেইন হচ্ছে, আমি সায়াটিকার জন্য যে নির্দিষ্ট এক্সারসাইজগুলো আমি করতে শুরু করেছি নিজে নিজে, সেক্ষেত্রে আমার ব্যথা হচ্ছে, কিন্তু আমাকে এক্সারসাইজ করতে বলা হচ্ছে, আমি এক্সারসাইজ করে যাচ্ছি। এতে বিপরীত হতে পারে, আপনি পুরোপুরি পঙ্গুও হয়ে যেতে পারেন। সুতরাং এক্সারসাইজ করতে হবে ডাক্তারের নিয়ম মেনে, ডাক্তারের সঙ্গে পরামর্শ করে। আবার ওষুধ খেতে হবে, সেটাও ডাক্তারবাবু পরামর্শ মতো খেতে হবে। কোন ওষুধ কতদিন খাওয়া যেতে পারে সেটা তিনি বলে দেবেন।
এটা হচ্ছে একটা জায়গা। আর আমি শেষ অবধি আজকের মূল জায়গা ছিল সায়াটিকা। সায়াটিকাতে অধিকাংশ রোগী যেটা ভোগেন, যাদের কোমরে সমস্যা বিশেষ নেই, সেটা হচ্ছে পিরিফর্মিস মাসেলকে একটু ঠিকঠাক করা। কারণ পিরিফর্মিস মাসেল আমার এখান থেকে এই ভেতর থেকে নিয়ে গিয়ে একদম এই পর্যন্ত গেছে, এই মাসেলটা দুষ্টুমি করবার জন্য এটা হয়। এটার জন্য নির্দিষ্ট কিছু পিরিফর্মিস এক্সারসাইজ বলেই করা আছে। তা সেই এক্সারসাইজটা আমি কল্যাণকে বলবো দেখিয়ে দিতে। এই এক্সারসাইজটা যদি, এই 4টে এক্সারসাইজ দেখিয়ে দিলে আপনারা রিলিফ তো পেতেই পারেন। তবে মনে রাখবেন, এটাই কিন্তু আপনার চিকিৎসা শেষ নয়। আপনি একজন ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবেন, তিনি একজন ফিজিওথেরাপিস্টের কাছে আপনাকে রেফার করবেন, বলে দেবেন কি করতে হবে, এবং আপনি সম্পূর্ণ আগের জীবনে ফিরে আসতে পারেন সম্পূর্ণভাবেই। বেশ, আমরা তাহলে এর পরের এপিসোডে বিভিন্ন যে এক্সারসাইজগুলো রয়েছে, ব্যায়ামগুলো, সেগুলো আমরা দেখে নেব। আজকে তো সম্ভব নয়, সেটা সময় সীমিত। তো পরের এপিসোডে আমরা ব্যায়ামগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নেব। অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, এটাই। ধন্যবাদ।